মান ভাই। জি বলেন। আচ্ছা, এই যে নোটপ্যাডে না করে ওয়ার্ডে করলে বুঝি না। তো প্রোভাইড করা যায় আর কি এই ব্যাপারটা। এই বুঝতেছি যে না যে আপনার কথা। আলোচনাগুলো হয় গত ক্লাসে, তো সেলস সম্পর্কে আলোচনা হয়েছে, যে এটা তো দেখেছি যে আপনি হয়তো নোটপ্যাডে করছেন কিন্তু শেয়ার করেন না আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে নোটপ্যাডে গত ক্লাসটা তো নোটপ্যাডে যে রাফ আকারে আমাদেরকে কিছু কাজ দেখাইছেন। হ্যাঁ, তো হুম। এই জিনিসটা হয়তো শেয়ার করেন নাই, তো সেক্ষেত্রে নোটপ্যাডে যদি শেয়ার করতে সমস্যা হয় ওয়ার্ডে করে, তা আমাকে একটু প্রোভাইড করলে ভালো হইতো আর কি জিনিসগুলা, আমাকে বলতে ক্লাসগুলার। হবে তো ভাই, আমাকে না বললে আমি কেমনি শেয়ার করবো? বলেন, আপনারা আমাকে বলেন। আমি শেয়ার করে দিছি হোয়াটসঅ্যাপ গ্রুপে কালকের কালকের এই গত ক্লাসের ইয়েগুলো, যেগুলো আমি গ্রুপে শেয়ার করে দিছি। হ্যালো। হ্যালো। জি হ্যালো। জি, আপনারা একটু ইয়া করেন না। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। জি হ্যালো, নাইম শোনা ভাই যাচ্ছে? শুনতেছি। ভাই একটু রেসপন্স শোনা করেন যাচ্ছে? না। হ্যাঁ আপনি তো বলতেছে, আপনি যখন হ্যালো বলতেছেন। আপনারা রেসপন্স করতেছেন না, আমি বলছি শোনা যাচ্ছে না। না না, শোনা ভাই যাচ্ছে। ভাই শুনতে পাচ্ছি ভাই। আমি গ্রুপের মধ্যে আপনার ওই কালকে গত ক্লাসের যেটা ড্রাফট করছিলাম ওইটা আমি দিয়ে দিছি, পাইছেন? জি পাইছি। Yes. জি জি। না, আপনাদের বলতে হবে তো। আপনারা যদি আমাকে ক্লাসের পর আর কোনো কিছু না বলেন তাহলে আমি কেমনে বুঝবো? দেখেন, আমরা ক্লাস শুরু করে দিই, ঠিক আছে? আপনার ইনকোটামের জন্য আলাদা একটা ক্লাস নিতে বলছিলেন, ওই জন্য আমি ইনকোটামটা আমার সাবজেক্টে ছিল না, তারপর এটা আমি অ্যাড করছি। যাই হোক, ইনকোটাম ব্যাপারটা আসলে আপনারা ফার্স্ট বুঝেন যে ইনকোটাম ব্যাপারটা কি। ইনকোটাম হচ্ছে যে আপনার একটা এক্সপোর্ট করার সময় বা একটা ইম্পোর্ট করার সময় আপনার বায়ার এবং সেলারের মধ্যে যে কন্ডিশনটা হয়, মানে যে আমার মালটা আমি কিভাবে নিব, কি কন্ডিশনে নিব, ঠিক আছে? আমার এই একটা মাল আমার প্রতিষ্ঠান থেকে আরেক জায়গায় যাবে, ওই ওই জায়গা থেকে বা আমার প্রতিষ্ঠানে আসবে। যাই হোক, এটা যেহেতু আমরা এক্সপোর্ট এক্সপোর্ট দিয়ে বলি, যেমন আমার প্রতিষ্ঠান থেকে আমি একটা মাল বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাবো বা বাংলাদেশের বাইরে পাঠাবো, তাহলে আমি এজ এ সেলার আমি তার কাছে মালটা পাঠাবো, সে আমার থেকে মালটা কিভাবে নিবে, মানে আমার ফ্যাক্টরি থেকে তার ওয়ারহাউস পর্যন্ত মালটা যাওয়ার সময় যে খরচপাতি আছে, যে বিষয়াদি আছে, সেগুলা কে বহন করবে বা এগুলো রেসপন্সিবল কে, ঠিক আছে? তো এই এই যাবতীয় সবকিছু আমরা ইনকোটামের মাধ্যমে প্রকাশ করি। ইনকোটাম হচ্ছে যে, ধরেন সাপোজ আপনি এখান থেকে একটা দারাজে একটা অর্ডার করছেন, ঠিক আছে? আপনি একটা দারাজে মাল অর্ডার করছেন। ও হচ্ছে যে সেলার, আপনি হচ্ছে বায়ার, ঠিক আছে? এখন ওর সাথে আপনার নেগোসিয়েশন হয়েছে হয়েছে কি, ও মালটা আপনার এখানে পাঠাবে, সে কুরিয়ার চার্জ আপনি বহন করবেন, ঠিক আছে? কুরিয়ার চার্জ আপনি বহন করবেন, সে জাস্ট মালটা পাঠিয়ে দিবে। ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে কুরিয়ার আসবে, আপনি মালটা পাবেন, তারপর তাকে টাকা পেমেন্ট করে দিবেন কুরিয়ার চার্জ সহ।
আবার অনেক সময় দেখা যায় যে অনেকজন দিবে যে এই কুরিয়ার চার্জ ছাড়া, মানে ডেলিভারি ফ্রি। ডেলিভারি ফ্রি করে দিলে তার মানে হচ্ছে কি, আপনি আপনার মালটা কিনবেন, শুধু মালের টাকা দিবেন। আপনার সে তার গোডাউন থেকে আপনার ঘরে পৌঁছে দেওয়া পর্যন্ত যা খরচ, সে আপনার থেকে একটা টাকাও নিবে না। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখা যায় কি, প্রত্যেকটা ব্যবসার মধ্যে একটা টার্মস থাকে, যেটাকে বলে ইনকো টার্মস। মানে একটা কন্ডিশন থাকে। এই কন্ডিশনটাকে আমরা বলি যে ইনকোটার্মস, যে পেমেন্টের কন্ডিশন, খরচের কন্ডিশন, ওইটাকে আলাদা করে আমরা ইনকোটার্মস হিসেবে জানি। তাহলে ইনকোটার্মস হিসেবে যদি আমরা বিশদভাবে আলোচনা করতে যাই, তাহলে আমি আপনাদের জন্য একটা শীট কালেকশন করছি। আমি এটা ওপেন করি। এই যে এই শীটটা, এই শীটটাতে দেখেন প্রত্যেকটা টার্মস আমি এটা সুন্দর করে বানাইছি আপনাদের জন্য। মানে স্ট্রাকচারটা আমি এক জায়গা থেকে কালেকশন করছি, বাট এটা আমি আপনাদের দিয়ে দিব গ্রুপের মধ্যে। এবং এই জিনিসগুলা আপনারা তো এমনি দেখলে বুঝবেন না, এগুলা ইন্টারনেটের মধ্যে অ্যাভেলেবেল পাবেন, ইনকোটার্মস। বাট ইনকোটার্মস এর মধ্যে আসলে জিনিসগুলো কি, ওয়ান বাই ওয়ান আমি আপনাদেরকে বুঝাবো। যেমন ফার্স্ট আসেন এখানে, ওরা সিলেক্ট, ওরা কিভাবে ভাগ করছে, গ্রুপ দিয়ে ভাগ করছে। গ্রুপ করছে কি, আপনার কি কি খরচ বিরচ লাগে, একটা মাল পাঠাইতে কি কি খরচ আছে, কি কি প্রসিডিউর আছে, সেগুলা এখানে আপনার গ্রুপের মধ্যে দেখাইছে। গ্রুপের যে কলামটা ওখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। গ্রুপের কলামটার মধ্যে ওরা দেখাইছে কি, এক্সপোর্ট প্যাকিং, তারপর লোডিং চার্জ, ডেলিভারি টু পোর্ট প্লেস, এক্সপোর্ট ডিউটি, ট্যাক্স, কাস্টম ক্লিয়ারেন্স, তারপর অরিজিন টার্মিনাল চার্জ, লোডিং অন ক্যারিয়ার, ক্যারিয়ার চার্জ, ইন্স্যুরেন্স, ডেস্টিনেশন টার্মিনাল চার্জ, ডেলিভারি টু ডেস্টিনেশন, আনলোডিং এট ডেস্টিনেশন, ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স এন্ড কাস্টম ক্লিয়ারেন্স। ওরা গ্রুপগুলোকে এভাবে ভাগ করে রেখেছে। তাইলে এখানে আরেকটা জিনিস আছে কি, আমরা এখন দেখলাম যে কি গ্রুপটা, হ্যাঁ, এই গ্রুপটার মধ্যে ওরা কিভাবে জিনিসগুলা ভাগ করছে, এগুলো আমরা দেখছি। এখন আমরা এগুলোকে যদি আমরা আলাদা আলাদা করি, আমরা আগে জানি যে আমার ইনকো টার্মস এর মধ্যে কোন কোন টার্মস আছে। ঠিক আছে? কোন কোন টার্মস যখন আমরা দেখবো, তখন আমরা ফার্স্ট আসবো যে কি, আমার ইএক্সডব্লিউ, হ্যাঁ, এক্সডব্লিউ যেটা বলি আমরা, ইএক্সডব্লিউ। ইএক্সডব্লিউ মিনিংসটা হচ্ছে কি, এক্স ওয়ার্ক। যে নিচে, নিচে দেখেন আলাদা করে লিখে দিচ্ছে এক্স ওয়ার্ক। তারপর আসি এফসিএ। এফসিএ হচ্ছে যে ফ্রি ক্যারিয়ার। তারপর আসেন এফএস এস। এফএস টা আমাদের বাংলাদেশে হয় না, তারপর এটা জেনে রাখবেন। ফ্রি অ্যালংজাইড শিপ, ফ্রি অ্যালংজাইড শিপ, এটা হচ্ছে এফএস। তারপর আসেন এফওবি। এফওবি টা বেশি কমন, এটা সব থেকে বেশি হয়। সেক্ষেত্রে আপনার এফওবি টা আমরা কি জানি, ফ্রি অন বোর্ড। ঠিক আছে? তারপর সিএফআর। সিএফআর টা বেশি হয়, সেটা হচ্ছে কস্ট এন্ড ফেট, যেটা আমি ওদিন বুঝেছিলাম হালকা করে। তারপর সিআইএফ। সিএফ টা বেশি হয়, এটা হচ্ছে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। এখানে দেখেন সিএফআর আর সিআইএফ এর মধ্যে পার্থক্য কি। সিএফআর হচ্ছে যে আপনার কস্ট এন্ড ফ্রেট, আর সিএফ হচ্ছে যে কস্ট, ইন্স্যুরেন্স এন্ড ফ্রেট। ইন্স্যুরেন্সের এখানে যে ব্যাপারটা আছে, ইন্স্যুরেন্সটা করতে হয় ইম্পোর্টারকে মূলত। কিন্তু ইম্পোর্টার যদি ইন্স্যুরেন্স করো, যখন একজন এক্সপোর্টার সিআইএফ বেসে একটা মাল পাঠায়, ইম্পোর্টার যদি ইন্স্যুরেন্স করেও, ইন্স্যুরেন্স কর যে খরচটা লাগবে এটা এক্সপোর্টারই বহন করবে, যদি সে সিআইএফ টার্মসে আপনার কাজ করে। তাহলে আসেন এখন আমরা এর পরে চলে যাই, এনি মোড অফ ট্রান্সপোর্ট। ঠিক আছে? এখানে আসেন সিপিটি আছে, সিআইপি আছে, ডিএপি আছে, ডিপিইউ আছে, ডিডিপি আছে। এগুলো কমন না আমার, কমন হচ্ছে যে শুধু তিনটা, এফওবি, সিএফআর, সিআইএফ। এই তিনটা হচ্ছে আমাদের কমন এক্সপোর্টের জন্য। সিপিটি মাঝে মধ্যে হয়, তেমন বেশি না। ডিডিপি হয়, ডিডিপি বাংলাদেশে কম হয়। ডিউটি ডেলিভারি পেড, আপনার বেশিরভাগ আপনার ইন্ডিয়ান সাইড, তারপর অন্যান্য কান্ট্রিতে বেশি হয়। আমাদের বাংলাদেশের জন্য এফওবি বেশি হয়, সিএফআর, সিআইএফ, সিপিটি।
এগুলাই মূলত বেশি হয়। ইএক্সডব্লিউ হয় যে লোকালের ক্ষেত্রে, আপনার ফরেনের ক্ষেত্রে তেমন হয় না। এফসিএ এফসিএ খুব কমই হয়। এফএস এটা তো হয় না, খুব কম। তাইলে এখানে একটা জিনিস আপনারা দেখেন, এখানে কিন্তু এই শীটটার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট আপনি একদম ইজিলি বুঝতে পারবেন। এই শীটটা জাস্ট একটু নোট করলে বা এই শীটটা যদি রেখে দেনও আপনার হয়ে যাবে। এখানে খুব সুন্দর করে বুঝেছে দেখেন। প্রথমে বুঝেছে আপনার কি ইএক্সডব্লিউ, এক্স ওয়ার্ক। এক্স ওয়ার্কের মধ্যে কস্টিং কতটুক, এটা আলাদা করে এখানে বুঝে দিতে দেখেন। এক্সডব্লিউ এর মধ্যে খরচ কি কি আছে? ইএক্সডব্লিউ এক্সপোর্ট প্যাকিং, এক্সপোর্ট প্যাকিং কে করবে? সেলার। তারপর শুধু আমরা কি আমরা এখানে বুঝি এক্সপোর্ট প্যাকিং মানে কি। এক্সপোর্ট প্যাকিং হচ্ছে যে আমি যে এক্সপোর্ট করব, যে ফ্যাক্টরি এক্সপোর্ট করবে সে যে প্যাকিং করবে, কার্টুন মধ্যে মালটা ঢুকাবে, ওই খরচটা শুধু তার। এর বাইরে এর বাইরে আজ যাবতীয় যা খরচ আছে একদম বাইরের ওয়্যার হাউসে পৌঁছানো পর্যন্ত যা খরচ আছে, প্রত্যেকটা খরচ কে বহন করবে? আপনার বায়ারে। এই যে দেখেন, এখানে যত ধরনের খরচ আছে সবকিছু কিন্তু বায়ারের উপর। এটা যখন ইএক্সডব্লিউ হয় তখন, এটা আমি কালকেও বলছি, ইএক্সডব্লিউ মানে হচ্ছে সব খরচ বায়ারের। শুধু প্যাকিং খরচটা, মানে যেটা কার্টুন মধ্যে মালটা ঢুকাবেন, কার্টুন কিনার টাকাটা এবং কার্টুনের ঢুকানোর টাকাটা আপনার। বাকি সবগুলা, এই বাকি যে চার্জ গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আপনার বায়ারের। সেম এফসিএ, আপনি যখন দেখবেন এফসিএ টার্মসটা, তখন দেখেন এতটুকু পর্যন্ত সেলারের কস্ট, এর নিচে সব বায়ারের। তারপর আপনার এফএস, এটাও সেম। বুঝে এখানে এক্সট্রা ভাবে বুঝার দরকার নাই। আপনি দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন বাইরের খরচ কতটুকু, কোন কোন খরচগুলো বায়ার বহন করবে। এরপর এফওবি, এফওবির মধ্যে ওই যে আমি কালকে বলছিলাম জাহাজে তুলে দেওয়া পর্যন্ত, লোডিং অন ক্যারিয়েজ, মানে আপনার যে যে ক্যারি করে নিয়ে যাবে ওই ক্যারিয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার সেলারের কাজ। এরপরে যা খরচ আছে সবকিছু বায়ার হ্যান্ডেলিং করবে। তারপরে এরপর আছে সিএফআর। সিএফআর হচ্ছে আপনার সেলার এতটুকু পর্যন্ত খরচ বহন করবে, মানে ওই জাহাজে মাল তুলে দেওয়া বা ইয়ারে তুলে দেওয়া, যে ক্যারিয়ার বা ট্রাকে তুলে দেওয়া ক্যারিয়ার খরচটাও সেলার বহন করবে। এর পরের খরচগুলা আপনার বায়ার বহন করবে। ঠিক সেম সিএফএ, সিবিটি, সিআইপি, ডিএপি, ডিপি যা আছে সব এই শীট অনুযায়ী আপনারা দেখলে ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখানের মধ্যে এখন কোয়েশ্চেন হইতে পারে যে আমরা কেমনে বুঝবো যে আমার এক্সপোর্টটা কোন টার্মস এর মধ্যে দিচ্ছি। আমার এক্সপোর্টটা আমি কোন টার্মস এর মধ্যে দিব, এটা পুরোটাই নির্ভর করে আমার আর সেলার আর বায়ারের মধ্যে আপনার যে নেগোসিয়েশনটা হয়। মানে যখন আপনি পিএ করবেন বা পারচেজ অর্ডার করবেন, তখনই আপনার সাথে ওর সাথে যে চুক্তিটা হবে ওইটা আপনি মেনশন করবেন কোথায়? সেলস কন্ট্রাক্টের মধ্যে। সেলস কন্ট্রাক্টের মধ্যে যে টার্মস থাকে, টার্মস এন্ড কন্ডিশন, ওখানের মধ্যে আপনার ইনকোটার্ম থাকবে। আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন, ইএক্সডব্লিউ না এফসিএ না এফএসি না এফওবি, এটা আপনার সাথে বাইরের সাথে যে নেগোসিয়েশন, ওই নেগোসিয়েশনটা হওয়ার পরে মানে মালিক পক্ষ কথা বলার পরে যে ডিসিশনটা হবে, ওই ডিসিশনটা আপনার সেলস কন্ট্রাক্টও মেনশন করতে হবে, ওইটা আপনার পিআই তেও মেনশন করতে হবে, পারচেস অর্ডারও মেনশন করতে হবে। তারপর যে গিয়ে আপনি এক্সপোর্ট করবেন ওই সিস্টেমে। তাহলে আমার মনে হচ্ছে যে এই জিনিসটা খুব ইজি একটা জিনিস, ইনকোটার্ম। এই জিনিসটা আপনারা জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন আমার মনে হয়। আপনাদের এই জিনিসটা বুঝতে, এই শীটটা বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো। আপনাদের কি অসুবিধা, আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে এই শীটের উপর, বা এখানে কিছু বুঝতেছেন না? হ্যালো নয়ন ভাই, এখানে ইন্স্যুরেন্সের ব্যাপারটা দেখা গেছে নেগোসিয়েবল লেখা আছে, যে এই জায়গাটাতে একটু ওইটা আমাকে নেগোসিয়েশন যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে যে আপনার সাথে না, মানে সেলার সাথে বাইরের সাথে যদি নেগোসিয়েশন হয়। যেমন ইন্স্যুরেন্স দেখা যাচ্ছে যে আমি বললাম যে আমি এজ এ সেলার আমি বলছি যে ভাই ইন্স্যুরেন্স আপনি করিয়েন, আমি করতে পারবো না, এগুলো বেজাল গুলো আমি নিবো না। বাইরে বলছে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি এটা ছাড় দিলাম, এটা আমি করবো। এগুলো নেগোসিয়েশন হয়। এরকম অনেক কিছু, আপনি শুধু এটা না, আপনি শুধু ধরেন আপনি এফওবি শিপমেন্ট করতেছেন, দেখা যাচ্ছে যে কি সেখানের মধ্যে এই যে এক্সপোর্ট ডিউটি ট্যাক্স, ঠিক আছে, এটা সেলারে দিবে হুম কথা হুম। আছে না। কিন্তু বাইরে যদি বলে যে জি। ভাই তুমি একটা কাজ করো, তুমি আমাকে ওইদিকে মালের দিকে টাকা কমাই দাও, তোমার ডিউটি ট্যাক্স যা আসবে এগুলো আমি দিব, তখন কি করবেন আপনি? শিপমেন্ট দেখাচ্ছেন এফওবি,
কিন্তু আপনি ওই যে এক্সপোর্ট ডিউটি টিউটি এগুলা আপনি অ্যাজ এ সেলার আপনি বহন করতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে সবগুলো এখানে সব প্রত্যেকটা জিনিস আপনি নেগোসিয়েট করতে পারবেন। এটা তো জাস্ট জাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এখানে ভিতর আপনি নেগোসিয়েশন করতে পারবেন প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তাহলে। তার মানে সবকিছুতে নয়ন ভাই, পরিবর্তন আনা নয়ন সম্ভব ভাই, যদি ইম্পোর্টার এবং এক্সপোর্টার একজন একজন শেষ করেন। রাজি থাকে আর কি। হ্যাঁ হ্যাঁ, তার এটা মানে হচ্ছে আপনার বায়ারের সাথে আপনার কিরকম কন্ডিশন হচ্ছে সেটার উপর নির্ভর করবে। আপনার দেখা যাচ্ছে জি, কি আপনার 2 টাকা একটা পণ্য 10 টাকা, হ্যাঁ, আপনি বলছেন যে ভাই ডিউটি জি, ট্যাক্স আমি দিয়ে দিব, যা আসে তোমাকে আমি এটা যাও ইউনিট প্রাইস 15 টাকা করে দাও, আমি তোমাকে ডিউটি ট্যাক্স আসলে এটা আমি দেখবো। তখন বাইরে বলবে যে ভাই ঠিক আছে তুমি ডিউটি ট্যাক্স দিয়ে আমাকে মালটা 15 টাকা তো দিবা, 10 টাকার জায়গায় আমি তোমাকে 15 টাকা দিব, আমি ডিউটি ট্যাক্সের ঝামেলা নিব না। তখন দেখা যাচ্ছে কি আপনার ওই ওরাই ওভাবে 15 টাকা দিয়ে মালটা কিনতেছে। এখানে যে টার্মস কন্ডিশন আছে, টার্মস কন্ডিশন ওরা নিজেরাই চেঞ্জ করে ফেলতেছে। এটা ইন্টারনাল, এটা কেউ বুঝবে না। জাস্ট আপনি ও, ডকুমেন্টেশন শো এটা করছেন, আপনি এফওবি। এটা তাহলে ইন্টারনাল ব্যাপার, কিন্তু এই যে এটা এলসি ইন্টারনাল, তে হ্যাঁ। কোনো ধরনের মেনশন থাকবে না, মেনশন না থাকবে না 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 এলসি না তে। না না, আপনি আপনি এটা কোথাও মেনশন করতে পারবেন না। আপনি জাস্ট এফওবি টাকে আপনি কন্ট্যাক্ট করছেন, কন্ট্যাক্ট রেডি করছেন, বা হুম, আপনি বাংলাদেশ ব্যাংকে আপডেট দিচ্ছেন যে আপনি এফওবি শিপমেন্ট করতেছেন। কিন্তু ইন্টারনাল আপনাদের মধ্যে কি হচ্ছে এটা তো আর ব্যাংকে জানবে না বা কাস্টমে জানবে না। এটা একটা একান্ত আচ্ছা আপনার আচ্ছা, ব্যাপার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রায়হান ভাই কি কিছু বলতে চাইছিলেন মনে হয়? হ্যাঁ নয়ন ভাই, আমি বলতেছি ধরেন হুম সিআইএস এর ইনকোটামে চায়না থেকে একটা সেলার শিপমেন্ট দিল, তাইলে হুম ইম্পোর্টার হিসেবে আমি বাংলাদেশ থেকে, যদিও সিআইএফ মানে কি কস্ট ইন্স্যুরেন্স সেলার হুম বহন হুম করবে, কিন্তু আপনার হুম হুম কথায় বুঝলাম যে সিআইএফ হুম। হইলো ইন্স্যুরেন্সটা ইম্পোর্টার বিয়ার করবে, তাই না? ইম্পোর্টারও করতে পারবে, এক্সপোর্টারও করতে পারবে। এটা হচ্ছে বেসড অন আপনার নেগোসিয়েশন। আপনি নেগোসিয়েশন কিভাবে করছেন এটার উপর আচ্ছা বেস করবে। মানে আচ্ছা আপনার আচ্ছা, বুঝতে রুলসটা পারছি। রুলসটা কেউ চেঞ্জ, রুলস এই যে রুলস দেখতেছেন, এটা হচ্ছে যে রুলস হচ্ছে যে জি এটা স্ট্যান্ডার্ড রুলস ওয়ার্ল্ড ওয়াইড। ওয়ার্ল্ড ওয়াইড এটা স্ট্যান্ডার্ড জি। রুলস। এটা ইন্টারনাল চেঞ্জ হইতে পারে। যেমন সাপোজ আপনাকে আমি একটা সহজ এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমি সেলার, আপনি বায়ার, ঠিক আছে। এখন আমার দেখা যাচ্ছে কি আমি সেলার, আমি ডিউটি ট্যাক্স দিব, মানে আমি এফওবি শিপমেন্ট, আমি সিএফআর শিপমেন্ট করতেছি, রাইট। সিএফআর শিপমেন্ট যখন আমি করতেছি তখন আমার দেখা যাচ্ছে যে আমার টার্মিনাল চার্জ মানে আমার পোর্টের চার্জটা যেহেতু আমার বহন করতে হবে এজ এ সেলার, এজ এ সেলার এটা আমার বহন হুম, করার নিয়ম আছে, হ্যাঁ। কিন্তু জি আমি আপনাকে দেখা যাচ্ছে যে মালের মধ্যে আপনার টাকা কমাই দিছি কিছু, বা আপনার সাথে নেগোসিয়েশন করছি ভাই হুম, আমার পোর্টের চার্জটা আপনি দিয়েন। আপনি বলছেন যে আপনার সাথে যেহেতু আমার একটা কন্ডিশন আছে, আপনি বলছেন যে ঠিক আছে সমস্যা নাই, তোমাকে আমি এদিকে পোর্টের চার্জটা দিচ্ছি, তুমি আমার একটা কাজ করো, তুমি আমার এদিকে আনলোডিং ডেস্টিনেশন যে খরচটা আছে ওইটা তুমি দিয়ে দাও। তখন দেখেন এখানে দুইটা দুইটা রুলস কিন্তু ব্রেক হয়ে গেছে অলরেডি। একটা হচ্ছে কি সেলারেরটা বায়ার করতেছে, বায়ারেরটা সেলার করতেছে, ঠিক না? জি কিন্তু এটা জি হচ্ছে ইন্টারনাল, এটা আপনার কোথাও মেনশন জি করতে পারবেন না। এটা পুরোটাই আপনাদের ইন্টারনাল ম্যাটার। জি। ডকুমেন্টেশন আপনার থাকবে যে শুধু উপরের হেডিংটা, মানে উপরে হেডিং গুলাই থাকবে যে আপনার ডকুমেন্টেশনের মধ্যে। ইন্টারনাল কি করতেছেন এটা আপনাদের একান্ত বিষয়, এটা কেউ দেখতে যাবে না। জি। আচ্ছা আর ভাই, বলেন তাইলে আরেকটা। কি হুম, ভাই, তাহলে কি কি বলেন? ইন্টারনালি যেগুলো আমাদের নেগোসিয়েশন হচ্ছে ওগুলো আমরা হুম, কোথাও উল্লেখ করব না, জাস্ট এগুলো আমরা নিজেরা নিজেরা মানে হ্যাঁ হ্যাঁ, ডিসাইড করে নিব না? জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, ওই যে উপরে লেখা ফ্রেট কালেক্ট টার্মস, ফ্রেট প্রিপেড টার্মস, তারপরে গ্রুপ আছে, ট্রান্সফার অফ রিস্ক আছে, এই জিনিসগুলো একটু যদি বুঝাইতেন। আচ্ছা আচ্ছা। ট্রান্সফার অফ রিস্ক, এটার মানে হচ্ছে যে আপনার এই যে নিচের যে পয়েন্ট গুলো দেখতেছেন, হ্যাঁ, এই পয়েন্ট গুলোকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি এগুলোকে বলা যায় ট্রান্সফার অফ রিস্ক। মানে আপনার মানে ধরনটা কি, মানে এটা কি কি ক্ষেত্রে আপনার মানে কস্টিংটা আসতেছে, হ্যাঁ। মানে একটা একটা হুম। গুডস বা একটা কার্গো যখন আপনি ট্রান্সফার করবেন সেখানে কি কি পদক্ষেপ থাকতে পারে। প্যাকিং এর খরচ আছে, ল্যান্ডিং এর খরচ আছে, ডেলিভারি খরচ আছে, ডিউটি ট্যাক্স আছে। এগুলোকে আলাদা করে মানে কি ওই ট্রান্সফার অফ রিস্ক এটা কি বুঝাইছে আপনার গ্রুপ করে বুঝাইছে আর কি।
আচ্ছা, আর এখানে অ্যাড বায়ার ডিসপোজাল এই বায়ার জিনিসগুলা কি ডিসপোজাল ভাই? মানে বায়ার ডিসপোজাল হচ্ছে যে আপনার দেখা যাচ্ছে কি এখানের মধ্যে এক্সপোর্ট প্যাকিং করবে সেলার, ঠিক আছে। তারপর জি আপনার এই যে এখানে দেখতেছেন অ্যাড বায়ার্স ডিসপোজাল, মানে বায়ারের যে কার্যক্রমগুলো এখানে আছে, হ্যাঁ, জি ইএক্সডব্লিউ এর মধ্যে, মানে এটা শর্টকাটে বুঝেছে কি এখানে তো নিচে হচ্ছে যে আপনার ডিটেলস ভাবে বুঝেছে, ঠিক আছে। নিচে বুঝেছে ডিটেলস ভাবে, বাট আপনার উপরে দিয়ে বোঝাচ্ছে এই পয়েন্ট গুলো বোঝাচ্ছে, মানে শর্টকাট শর্টকাট যে শব্দগুলা। অ্যাট বায়ার ডিসপোজাল মানে হচ্ছে যে ইএক্সডব্লিউ মূলত বায়ারের উপর দিয়ে যায় সবকিছু, সকল কার্যক্রম বায়ার দ্বারা পরিবেশিত হয়, এই জন্য এটাকে বলছে অ্যাট বায়ার ডিসপোজাল, ইএক্সডব্লিউ টার্মসটা, ঠিক আছে। কারণ এটা দেখেন জি আপনারা যখন নিচে ডিটেলসে যাবেন দেখবেন যে অধিকাংশ কস্টিং গুলো সব বায়ারের উপর, প্যাকিং খরচটা শুধু যে মালটা তৈরি করবে তার উপর, আদারওয়াইজ সবকিছু হচ্ছে বায়ারের উপর। তারপর এফসিএ অন বায়ার ট্রান্সপোর্ট, মানে আপনার ট্রান্সপোর্টের যে খরচ গুলো আছে, শর্টকাটে আমরা বুঝি যে ট্রান্সপোর্টের থেকে শুরু করে তার ফ্যাক্টরিতে যাওয়া পর্যন্ত খরচ যেগুলো আছে সেগুলো হচ্ছে যে আপনার বায়ারের, অন বায়ার ট্রান্সপোর্ট, মানে বায়ারের নিজস্ব ট্রান্সপোর্টে বা ট্রান্সপোর্ট ভাড়া করে মালটা নিয়ে যাবে, এটা আমরা শর্টকাটে বুঝে নিব। আর যদি এফএস, এটা যেখানে ফ্রি অ্যালোয় শিপ, এটা হচ্ছে অ্যালোগনাইজ শিপ, এটা হচ্ছে যে আপনার অ্যালং সাইড যেটা আছে ওটা হচ্ছে বায়ার এবং সেলার দুজনেই আপনার সিদ্ধান্ত নিবে ওরা কিভাবে মালটা শিফট করবে। দেখেন এখানে 5টা কস্টিং দেখাচ্ছে সেলারের, বাকি দেখাচ্ছে 6টা বায়ারের, ঠিক আছে। তো ওরা দুজনেই মিলে সিদ্ধান্ত নিতে পারবে যে কোনটা কে বহন করবে। দেখা যাচ্ছে কি আপনার নিচের যে বায়ারের কস্টিংটা এটা আপনার অ্যালং উইথ সেলার, সেলার অ্যালং উইথ বায়ার, মানে সেলার এবং বায়ার দুজনেই সিদ্ধান্ত নিবে কোনটা কে বহন করবে। এই এফএস, এই ফ্রি অ্যালং সাইড মানে হচ্ছে যে আপনার এটা কোনো, মানে যেমন আমাদের অন্যগুলা এফসি এক্সডব্লিউ যেমন বায়ার বহন করবে সেলার বহন করবে, আর এফএস এর মধ্যে সবকিছু আপনার অ্যালং সাইড শিপ, মানে এগুলো হচ্ছে যে আপনার সেলার এবং বায়ার নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে কে কোনটা করবে ওপেন, মানে যে আমরা এতক্ষণ বলতেছিলাম যে সিএফআর করলে আমরা সেটা মানে ইন্টারনাল, এটা বাইরে কেউ জানবে না, জাস্ট আমরা ডকুমেন্টেশন করব। কিন্তু এফএস এই 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 টার্মে গেলে আপনারা নিজস্বভাবে সবকিছু ওপেন খোলাখুলি করতে পারবেন, এখানে কোনো ধরাবাঁধা থাকবে না, ঠিক আছে। তারপর এফওবি আচ্ছা অনবোর্ড ভেসেল, এফওবি অনবোর্ড ভেসেল মানে হচ্ছে যে ভেসেল, ভেসেল অনবোর্ড মানে ভেসেল যখন ইটিডি ভেসেল যখন কাট অফ হয়ে চলে যাবে, এরপর পরের সাবজেক্ট যেগুলা সেগুলো হচ্ছে বায়ারের, সেলার এই অনবোর্ড ভেসেলের পরে সেলার আর কোনো কিছু দেখবে না, মানে মূলত হচ্ছে যে এখানে বায়ারকে ইন্ডিকেট করতেছে সবকিছু, ঠিক আছে। তাহলে বাইরের ইন্ডিকে যদি ইন্ডিকেট করে তাহলে দেখেন অনবোর্ড ভেসেল, ভেসেল অনবোর্ড হওয়া মানে ভেসেল আপনার মানে চলে যাওয়া, ঠিক আছে। ভেসেল চলে যাওয়ার পরে প্রত্যেকটা পয়েন্ট আপনার বায়ারকে দেখতে হবে, এটা হচ্ছে অনবোর্ড ভেসেল। তারপর এখানে ভাই সিএফআর, ভেসেল বলতে কি বোঝাচ্ছে? ভেসেল মানে হচ্ছে শিপ, যে শিপ গুলো করে আমার কন্টেনার গুলো যায়, ফিডার ভেসেল থাকে, মাদার ভেসেল থাকে। ফিডার ভেসেল হচ্ছে যেগুলো আমাদের চিটাং পোর্টে ঢুকে মানে ছোটগুলা, আর মাদার ভেসেল হচ্ছে যেগুলো সিঙ্গাপুর থেকে ছাড়ে বড়গুলা। আচ্ছা আচ্ছা মানে ভেসেল দুই রকম হয়, একটা হচ্ছে ফিডার একটা হচ্ছে মাদার। আমাদের আচ্ছা চিটাং এর ভিতর ফিডার ভেসেল ঢুকবে, মাদার ভেসেল ঢুকতে পারবে না, কারণ যেহেতু এখানে গভীরতা কম, মাদার ভেসেল একটার গভীরতা অনেক বেশি। সেম এভাবে এগুলো হচ্ছে শর্টকাট ওয়ার্ড, এগুলো আপনারা আরো ডিটেলস জানতে গেলে জাস্ট আপনারা গুগলের মধ্যে সার্চ করলে পেয়ে যাবেন, আরো আমি যত বলছি অত থেকে আরো বেশি ডিটেলস পাবেন। হয়তো আমরা কাজের ক্ষেত্রে অত কিছু এগুলা কাউন্ট করি না, কাজের ক্ষেত্রে আমরা কাউন্ট করি যেমন এফওবি সিএফআর সিএফ, আমরা বুঝি যে শর্টকাটে এফওবি শিপমেন্ট মানে আমার মাল যা যা তুলে দিছে, এরপর আমি আর কিছু জানি না, এরপরের গুলা আমার বাইরে দেখবে। সিএফআর হইলে আমি কি করি, আমি জানি যে ঠিক আছে আমার ভেসেলের ফ্রেট চার্জটা পর্যন্ত আমি দিব, ফ্রেট চার্জ দিয়ে আমি বিএল সান্ডার করে বিএল পাঠিয়ে দিব, এতটুকু পর্যন্ত আমার খরচ, এরপর আমার কোনো খরচ নাই। সিআইএফও সেম, ইন্স্যুরেন্স আমি করলে করলাম, নাইলে আমি ইম্পোর্টারের উপর তুলে দিলাম। আমরা কাজের ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবে কাজ করবেন, আপনি অত ডিটেলসে তখন আর এই যে ডিটেলস এগুলো আপনার মুখস্থ করা পড়ার কোনো দরকার নেই, তখন আপনি ডিরেক্টলি কাজ করবেন। আচ্ছা ভাই, উপরে যে লেখা সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট এটা দ্বারা কি বোঝাচ্ছে? সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট, এটা মানে বোঝাচ্ছে যে আপনার সি এবং ইনল্যান্ড মানে সিতে করে যাওয়ার পথে এবং সিতে যাওয়ার আগে ইনল্যান্ড মানে ল্যান্ডিং যে খরচটা,
মানে আমার জাহাজে যাওয়ার আগ মুহূর্তে যে খরচ এটা হচ্ছে ইনল্যান্ড, আর সিতে উঠা থেকে যাওয়া যে খরচ সেটা হচ্ছে যে আপনার সি, এই যে সি ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট, হ্যাঁ, সি ওয়াটারওয়ে ট্রান্সপোর্ট হচ্ছে আমার ভেসেল সংক্রান্ত যে খরচগুলা। আর ইনল্যান্ড মানে হচ্ছে ভেসেলে ওঠার আগে এবং ভেসেলে থেকে নামার পরের খরচগুলা, এটাই বুঝাইছে। আচ্ছা, বুঝতে পারছি। সেক্ষেত্রে এনি মোড এন্ড অর মোডস ট্রান্সপোর্ট, ওইটার ডিফারেন্সটা কি এটার সাথে এটা? এনি মোড অর মোডস অফ ট্রান্সপোর্ট, এটা হচ্ছে ট্রান্সপোর্টের মোডের উপর নির্ভর করে। যেমন সিপিটি, সিআইপি, ডিএপি, ডিপিইউ, ডিডিপি, এগুলো বেশিরভাগ বেশিরভাগ নির্ভর করে যে আপনার যেগুলো লোকাল শিপমেন্ট হয়, মানে যেগুলা আপনার মূলত শিপে যায় না, মানে সিতে যায় না, যেগুলো সির আচ্ছা, বাইরে, মানে সিতে না গিয়ে এমনি ধরেন লোকাল ট্রান্সপোর্টে যায় বা ইয়ারে যায় বা আদার আদার রেলে যায়, ওগুলো হচ্ছে যে আপনার এই এনি মোড, এটা নির্ভর করে এটাতে, মানে এই সিপিটি এগুলা, এই ডিডিপি এগুলা আপনার সি শিপমেন্ট হয় না, এগুলো সি এর বাইরে যে শিপমেন্ট গুলা, ওগুলাতে এই টার্মস গুলো ইউজ হয়। জি ভাই, বুঝতে পারছি। আর উপরে যেগুলো দেখতেছেন ফ্রেড প্রিপেড টার্মস, ফ্রেড কালেক্ট, ফ্রেড কালেক্ট মানে আমি আপনাদের ওইদিন ক্লাসে বুঝেছিলাম, ফ্রেড কালেক্ট, ফ্রেড কালেক্ট হচ্ছে যে বায়ারে টাকাটা দিবে, আর ফ্রেড প্রিপেড মানে সেলারে টাকাটা দিবে। ওই যে যখন আপনি এফওবি করবেন, এফওবি করলে ফ্রেড কালেক্ট মানে বায়ার টাকা দিবে। আর আর যখন সিএফ ইয়া ইয়া করবেন, আর যখন আপনার এই যে এই এখানে লিখছে অরিজিন, অরিজিন টার্মিনাল চার্জ, না এটা না, ল্যান্ডিং অন ক্যারিজ, এফওবি, এফওবি তে দেখেন এখানে একটা সেলার হচ্ছে যে কেরিয়াস, কেরিয়াস চার্জটা দিচ্ছে কে, বায়ারে। বায়ারে যখন শিপের ভাড়াটা দিবে মানে কেরিয়াস চার্জ, কেরিয়াস চার্জটা যখন বায়ার দিবে তখন আমার হবে যে, একটু নোট করে রাখিয়েন, কেরিয়ার চার্জ যখন বায়ারে দিবে এফওবি মেথডে, তখন এটা আমার হবে যে ফ্রেট কালেক্ট। আর যখন সেলারে দিবে, এই যে সিএফআর এর মধ্যে দেখেন কেরিয়ার চার্জ দিচ্ছে সেলার, সেলারে যখন দিবে তখন মনে করবেন যে এটা হচ্ছে যে ফ্রেট প্রিপেড, প্রিপেড হলে কেরিয়ারে সেলারে দিবে, আর কালেক্ট হইলে বায়ারে দিবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তারপরে এটা ক্যারিয়ার চার্জের উপর ডিপেন্ড করতেছে, দুইটা বিষয়। ক্যারিয়ার চার্জ মানে ওটা হচ্ছে ভেসেল, যে যে ভেসেল আপনি মাল পাঠাবেন এখানে একটা ফ্রেট চার্জ আছে না, আপনার কন্টেনার ভাড়া, জি জাহাজ ভাড়া আছে না, ওই ভাড়াটা বোঝাচ্ছে এখানে। জি ভাই, বুঝতে পারছি। মানে এই দুইটা জিনিস পার্থক্য দেখিয়েন আপনারা, এই দুইটা জিনিস এখানে আসি, এই দুইটা এফওবি সিএফআর, এই দুইটা আপনারা একটু ভালো করে স্টাডি করলে বুঝবেন যে এফওবি তে কেন বাইরে দিচ্ছে, সিএফআর এ কেন সেলারে দিচ্ছে, এবং বাইরে দিলে ওইটা কোন মেথডে পেমেন্ট হয়, আর সেলারে দিলে কোন মেথডে মানে এটা আপনার ক্যালকুলেশন হয়। আমি আরেকটু বোঝার জন্য বলতেছি আপনাকে, যেমন সেলার, সেলার যখন ফ্রেট চার্জটা দিবে তখন এটা আমার কি হবে, ফ্রেট প্রিপেড। আর যখন জি, বাইরে দিবে তখন কি হবে, ফ্রেট ফ্রেট কালেক্ট। কালেক্ট। জি, মানে সেলার এখানে এর পরবর্তী ধাপগুলো সেম, পরবর্তী ধাপগুলো যেগুলো কেরিয়ার সেলারে দিচ্ছে সবগুলো যাবে আমার প্রিপেডে, আর যেগুলো বাইরে দিচ্ছে সেগুলো সব যাবে আমার কালেক্টে। কালেক্ট। জি, ওই জন্য দেখেন এখানে এই যে, তার আমি সবগুলো মুছে দিই, এখানে আরেকটা জিনিস দেখেন, মজার একটা ব্যাপার আছে এখানে, দেখেন ওরা কি করছে, এখানে মাঝখান বরাবর কিন্তু পার্টিশন দিয়ে দিছে। এই পার্টিশনটার মানে কি বুঝছেন? এই দেখেন, এই বায়ার পর্যন্ত, এই যে বায়ার পর্যন্ত এই কেরিয়ার পেজটা, দেখেন কেরিয়ার চার্জ এতটুকু পর্যন্ত বায়ারে দিচ্ছে, ঠিক আছে, জি জি এতটুকু জি। পর্যন্ত কি করছে, ওরা একটা পার্টিশন ক্রিয়েট করে দিছে। মানে এর পরের গুলা, মানে এই জায়গার পরে আর বায়ারে কোনো চার্জ দিচ্ছে না, সব সেলারে দিচ্ছে, ঠিক আছে, সব যেহেতু সেলারে জি, দিচ্ছে, এটা উপরে ওরা বুঝে দিচ্ছে, এই সবগুলা দেখেন ট্রেড প্রিপেড, আর এই ফ্রেট প্রিপেড। চারটা কালেক্ট। তাহলে এটা ইজিলি আপনারা বুঝতে পারবেন, এই দেখেন, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, ভাই, নাইম ভাই, জি। আচ্ছা, ধরেন আমি এয়ারে শিপমেন্ট করতেছি, আমি সেলার, হুম, আমি হুম, ফ্রেট
চার্জটা তো স্বাভাবিক ইয়া দিবে, হুম বায়ারে দিবে। আমি হুম এয়ারপোর্ট পর্যন্ত মালটা পৌঁছায় দিব, তাহলে তো এটা তো এফওবি হবে না, টার্মস। এবং এটা আপনি আপনি ফ্রেড চার্জটা দিবেন না, মানে ইয়ারের কস্টিংটা দিবেন না। না না, আমি তাহলে শুধু এফওবি তাহলে এয়ারপোর্ট এফওবি পর্যন্ত। আপনি হ্যাঁ, ইএক্সপি নিবেন এফওবিতে, ইএক্সপি এফওবিতে করবেন, সেলস কন্ট্রাক্ট এফওবিতে করবেন, সবকিছু এফওবিতে। আচ্ছা। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি ধরেন ইন্ডিয়াতে মাল বাই রোডে শিপমেন্ট করব। হুম এবার হুম শিপমেন্ট লোকাল। করব আমি, লোকাল লোকাল, হ্যাঁ। হুম হুম আমি ইন্ডিয়ার ইয়া পর্যন্ত, ধরেন ইন্ডিয়ার কাস্টমস তো আমি করব। হুম তাহলে এটা কোন কাস্টমস আপনি টার্মসে আমি করবেন। ফেলবো? জি। কাস্টমস আপনি এখানে লক্ষ্য করুন, আপনি কি কি করবেন আমাকে বলুন। আমি সেলার হিসেবে বাংলাদেশের কাস্টমসও কমপ্লিট করব, ইন্ডিয়ার কাস্টমসও কমপ্লিট করে মালটা বায়ারের ওয়্যার হাউসে বা বায়ারের গাড়িতে তুলে দিব আর কি, ট্রান্সপোর্টে। হুম বলেন, জি। বলেন, আবার বুঝি নাই আপনার প্রশ্ন। বলতেছি আমি ইন্ডিয়াতে মাল এক্সপোর্ট করব এজ এ সেলার, তাইলে আমি বাংলাদেশের কাস্টমসও আমি বিয়ার করব, ইন্ডিয়ার কাস্টমসও হুম আমি বিয়ার করব। মানে আপনি এই দেখেন, এখানে লক্ষ্য করেন, আপনি ইম্পোর্ট ইম্পোর্ট ডিউটি ট্যাক্স যেটা, সেটাও আপনি দিবেন, এক্সপোর্ট ডিউটি ট্যাক্স যেটা, এটাও আপনি দিবেন। ঠিক আছে? তাহলে জি আপনি জি এখানে জি আপনি ওই যে পরিবহন আপনি পাঠাবেন বাই ইয়ারে বা সিতে পাঠাবেন, হ্যাঁ, ওই ওই খরচটা আপনি দিবেন নাকি দিবেন না? না, এটা তো রোডে যাবে, বাই রোডে, বাই রোডে যাবে। আচ্ছা ঠিক আছে, এটাও মানলাম। ইন্ডিয়াতে। বাই রোডে যে যাবে, আপনার বাই রোডে ট্রান্সপোর্ট খরচটা কে দিবে? আমি দিব। এটাও আপনি দিবেন। জি। মানে আপনি তাহলে এই পয়েন্টে চলে আসেন এদিকে, আপনি কাস্টমস এর চার্জ যেটা, এটাও আপনি দিবেন। তাইলে আপনি এটাতে এই লাস্টের যে অপশন, এখানে আসেন ডিডিপি, ডেলিভারি ডিউটি পেড। ডেলিভারি ডিউটি পেড মানে জি হচ্ছে যে প্রত্যেকটা খরচ আপনি ওয়ান বাই ওয়ান দিয়ে গেছেন, সে আপনাকে প্রত্যেকটা খরচ, পুরা ধরেন আপনি 2 লাখ টাকা খরচ হয়েছে, ওই 2 লাখ টাকা সে আপনাকে ক্যাশ করে দিল। সেটাকে বলবো যে আপনি ডিডিপি, ডিউটি ডেলিভারি ডিউটি পেড, মানে ডেলিভারি দিছেন তারপর টাকা নিছেন। অত হচ্ছে এটা, ওরা কোনো কিছু দিবে না। হুম। এই যে আমরা আচ্ছা আচ্ছা, জি ইএক্সডব্লিউ করি না, এই যে এক্সডব্লিউ কি করে, বাইরে সবকিছু দেয় না, এখন যদি সেলারে সবকিছু জি দেয় সেটা হবে যে ডিডিপি। আপনি কোয়েশ্চেনটা আমাকে না হুম, করি, আপনি এই শীটটা দেখলে বুঝতে পারতেন যে এখানে দেখেন সেলারে, এখানে প্রত্যেকটা জিনিস সেলারে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি যেহেতু বলতেছেন আপনার কোয়েশ্চেনের আনসার কিন্তু এখানে ভিতরে আছে, তাহলে আমি কি হিসাবে শিপমেন্ট করবো? আমি ডিডিপি শিপমেন্ট করবো, তার সবকিছু আমি দিব। আমার বাইরে 1 টাকা খরচ করবে না, সে শুধু মালের টাকা দিবে। জি বুঝতে পারছি। আর নাইম ভাই, ঠিক। ওই সি সি ইয়ার আর ল্যান্ড, এগুলার হুম জন্য হুম কি কোনো স্পেসিফিক মানে ইনকোটাম আছে যে এগুলাই না না, হবে? এখানে যা ইনকাম আছে সবকিছুই কি, সবগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আপনাকে একটা কথা বলি, আপনি যেমন এখানে দেখা যাচ্ছে এফওবি, ঠিক আছে, এফওবি তে দেখা যাচ্ছে আপনি একটা ট্রাকে করে মাল পাঠাইছেন, ওই ট্রাকের ভাড়াটা আপনি আপনি ট্রাকের ভাড়াটা দিবেন না, ট্রাকে মাল তোলা পর্যন্ত আপনার কাজ, ওইটাও কিন্তু এফওবি শিপমেন্ট হবে। ট্রাকের খরচ, ট্রাক থেকে মাল নামানো খরচ, তার ফ্যাক্টরিতে মালটা পৌঁছে দেওয়ার খরচ, এগুলো যদি বায়ার বহন করে, আর আপনি যদি ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত খরচগুলো বহন করেন, সেক্ষেত্রে এটা এফওবি শিপমেন্ট হবে। আর যদি ট্রাকের ভাড়া সহ দেন, এই এই জায়গায় আসবেন, সেটা সিএফআর হবে। আর যদি একটু আগে যিনি প্রশ্ন করছে, আপনি যদি একদম তার ট্রাকটা সহ মাল ঢুকাই দেন তার ওয়ার হাউসে, সেটা ডিডিপি হবে। বুঝতে পারছি, জি। এখানে যা ল্যান্ড এবং সি এবং এয়ার, যা শিপমেন্ট করেন না কেন, আপনার ইনকোটাম সবার জন্য সেম। মানে যে মুডেই করি, যে ইনকোটাম মুডে করেন আপনি, সবগুলোর জন্য একই, সবগুলোর জন্য একই আপনার ফর্মুলা। সেম। হ্যাঁ, একই ফর্মুলা। আপনার ফর্মুলা গুলো না আমি বুঝলেই আপনি এই ফর্মুলা দিয়ে সব শিপমেন্ট করতে পারবেন।
আমি আর মনে করছি ইয়ারের জন্য সিপিটি না না ব্যবহার না। করে, সির জন্য এফওবি, মানে আমি বলি এখানে, আমি একটু আগে এই বললাম না, ধরনের কোনো একটা পার্থক্য। না না পার্থক্য নাই এখানে। আমি একটু আগে যেটা বললাম যে এফওবি, আমরা এফওবি তে বলি যে ফ্রি অনবোর্ড। অনবোর্ড শব্দের অর্থটা কি? আমার মালটা তুলে দিছি। এটাই আমি কি জাহাজে তুলছি, না ট্রেনে তুলছি, না ট্রাকে তুলছি, না প্লেনে তুলছি, এই কথাটা তো এখানে মেনশন করে নাই। এখানে মেনশন করছে, করে নাই তো। এখানে মেনশন করছে ফ্রি না অন না। বোর্ড। মানে আমি মানে অনবোর্ড করছি, মানে আমি মালটা তুলে দিছি পর্যন্ত, এটা কি আমার দায়িত্ব। এবং এই যেমন সিএফআর, কস্ট এন্ড ফ্রেট, হ্যাঁ, কস্ট এন্ড ফ্রেট এর মধ্যে আমাদের কোথাও মেনশন করছে যে আমি সিতে পাঠাবো নাকি আমি ট্রাকে পাঠাবো? ওরা জাস্ট ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিচ্ছে কোন খরচটা কে বহন করবে। দ্যাটস মিন এটা হচ্ছে ইনকোর টার্মস। আপনার টার্মসটা বুঝলে আপনার আদার্স কিসে পাঠাবেন এটা আপনার জানার দরকার নেই, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। তখন টার্মস গুলো বোঝা হচ্ছে মেন দরকার। টার্মস গুলো যদি আপনি জানতে পারেন, আপনাকে আপনার বস যখন কোয়েশ্চেন করবে যে আমি একটা মাল, আমি এই ওদের ধরেন সাপোজ একজনের সাথে কন্ট্যাক্ট হয়েছে একটা চাইনিজের সাথে, সে বলতেছে যে ভাই আমি এখান থেকে সবকিছু করে দিব, জাহাজে মালও তুলে দিব, বাকিটা কি ওরা